আজকে তোমাদের ইতিহাস বিষয়ের আজকে একটি অধ্যায় আলোচনা করব। আমি ইতিহাস বিষয়ের বাইরন স্যার। সে অধ্যায়টির নাম হলো সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, অর্থাৎ অধ্যায় নাম্বার 2, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায়টি আমি তোমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করে বুঝিয়ে দেব কিভাবে অধ্যায়টা মনে রাখবে, কিভাবে অধ্যায়টা মনে রেখে নিজের ভয়টাকে কাটিয়ে ফেলবে এবং অধ্যায় থেকে কিভাবে তোমরা আরও বেশি ভালোর দিকে যাবে। প্রিয় ছাত্রছাত্রী, কোনোভাবে কথা আর বাড়াচ্ছি না, একদম মূল আলোচনায় চলে যাব। চলো আজকে আলোচনা করি অধ্যায় নাম্বার 2, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তার আগে তোমাদের সকলকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে আমি ইতিহাস বিষয়ের বাইরন স্যার আন্তরিক অভিনন্দন। তো চলো আজকে শুরু করি। দেখো, 19 শতকের বাংলা সাময়িকপত্র, সংবাদপত্র ও সাহিত্য সমাজের প্রতিফলন। এখানে যে বিষয়টি আছে সে বিষয়টা কি, যে 19 শতকের বাংলা অর্থাৎ 1800 সাল থেকে 1900 সাল, এই সময়ে সমসাময়িক পত্র, সংবাদপত্র ও সাহিত্য সংবাদপত্রের বিভাজন। এখানে দেখো তাহলে কোন কোন সাময়িক পত্রগুলো ছিল। তার আগে একটা কথা বলি, 1818 খ্রিস্টাব্দে গঙ্গাকিশোর ভট্টাচার্যের হাতে বাঙালিদের সংবাদপত্রের সূচনা হয়। অন্যদিকে শ্রীরামপুরেও কিন্তু ব্যাপটিস্ট যারা মিশনারি ছিলেন তারাও কিন্তু প্রেস করতে থাকে। যেমন শ্রীরামপুর মিশনের 3 জনকে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। কারা? উইলিয়াম কেরি, ওয়ার্ড ম্যাশম্যান। আচ্ছা, এই সময় আরও বিখ্যাত কতগুলি সংবাদপত্র পাওয়া যায়। যেমন 1839 খ্রিস্টাব্দের ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর, আরও আছে বামাবোধিনী, সোমপ্রকাশ, ভারতী, প্রবাসী প্রভৃতি। দেখো, আরেকটা পত্রিকা আছে সমসাময়িক পত্রিকা বামাবোধিনী। এটা 1836 খ্রিস্টাব্দে বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করেন উমেশচন্দ্র দত্ত। তার মধ্যে দেখো বামাবোধিনী নামে একটি মাসিক পত্রিকা ছিল। এটা ব্রাহ্ম আন্দোলনের নেতা কেশবচন্দ্র সেনের অনুগামী উমেশচন্দ্র দত্ত কয়েকজন তরুণ ব্রাহ্মকে নিয়ে 1863 খ্রিস্টাব্দে বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এখানে যে বামাবোধিনী পত্রিকা বা বামাবোধিনী সভা, এখানে কি আলোচনা হতো? একজন নারীর সমস্ত ঘটনা বা সমস্ত বিষয় এখানে, যেমন গৃহচিকিৎসা, পশুপালন, শিল্পকর্ম, গৃহকার্য প্রকৃতি বা আরও যে বিষয়গুলো ছিল সেগুলো এখানে প্রকাশিত হতো। আরেকটি তার আগে বলার আছে, 1922 খ্রিস্টাব্দে প্রায় 60 বছর ধরে বামাবোধিনী পত্রিকা সমকালীন বাংলার নারীদের অবস্থা সম্পর্কে জানার জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। কি বললাম? গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। কোনটা? কি? বামাবোধিনী পত্রিকা। কাদের জন্য? বাংলার নারীদের অবস্থান, অর্থাৎ 19বিংশ শতাব্দীতে বাংলার নারীদের অবস্থান কেমন ছিল সেই সম্পর্কে বামাবোধিনী পত্রিকাটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। এবার আসবো সংবাদপত্র কি আছে। হিন্দু প্যাট্রিয়ট। দেখো, হিন্দু প্যাট্রিয়ট প্রথম যে সংখ্যাটা সেটা প্রকাশিত হয় 1853 খ্রিস্টাব্দের 6ই জানুয়ারি। কত খ্রিস্টাব্দে? 1853 খ্রিস্টাব্দের 6ই জানুয়ারি। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সবথেকে বড় অবদান হচ্ছে নীল বিদ্রোহকে সমর্থন করা, আর তার সাথে সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করে ব্রিটিশ সরকারের এগেনস্টে বা ব্রিটিশ সরকারের যে কালো দিক আমাদের ভারতীয়দের সম্পর্কে, সেই কালো দিকটা তিনি জনসমকক্ষে তুলে ধরেছিলেন। কে তুলে ধরেছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার অন্যতম শ্রেষ্ঠ সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এটাও 19বিংশ শতাব্দীর বাংলার একটি উল্লেখযোগ্য ঘটনা। আরেকটা সংবাদপত্র আছে গ্রামবার্তা প্রকাশিকা। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার
সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার, যিনি কাঙাল হরিনাথ নামেই বেশি পছন্দ। এই পত্রিকা এতটাই ফেমাস ছিল যে গণসঙ্গীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাস একটা কথা বলেছেন, সে সময়কার পাবনার ডিসির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ডিসি চিঠিতে কাঙাল হরিনাথকে লিখেছিলেন, সম্পাদক, আমি তোমাকে ভয় পাই না ঠিকই, তবে তোমার লেখনের জন্য অপকর্ম ছাড়তে বাধ্য হয়েছি। একজন সরকারি কর্মচারীর এই ধরনের কথাবার্তা অবশ্যই এই পত্রিকা সম্পর্কে উঁচু ধারণা পোষণ করে। এছাড়াও লালন ফকিরের গান এই পত্রিকাতেই প্রথম প্রকাশিত হয়। এবার আসবো সাহিত্য, হুতম প্যাঁচার নকশা। হুতম প্যাঁচার নকশা লেখেন কালীপ্রসন্ন সিংহ। তিনি হুতম প্যাঁচার নকশায় 19 শতকের বাংলার কলকাতার বাবু শ্রেণীর যে কালচার বা সংস্কৃতি সেটা সম্পর্কে এখানে তিনি তুলে ধরেছেন। নীলদর্পণ নাটক। নীলদর্পণ নাটকে দীনবন্ধু মিত্র 1859-60 খ্রিস্টাব্দের যে নীল বিদ্রোহের কাহিনী বা নীলকর সাহেবদের অত্যাচার, বাংলার মানুষ যে তার দুঃখ দুর্দশার যে কাহিনীটা ছিল সেটা সম্পর্কে তিনি এখানে তুলে ধরেছেন। এবার আসবো 19 শতকের বাংলার শিক্ষা সংস্কার। 19 শতকের বাংলার শিক্ষা সংস্কার যেমন কলকাতা মাদ্রাসা 1781 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এসেটিক সোসাইটি 1784 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং বারাণসী সংস্কৃত কলেজ 1792 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এগুলো কিন্তু সবই কিন্তু 18 শতকের ঘটনা। অর্থাৎ আমরা যে আলোচনাটা করছি সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা, সেখানে কিন্তু 19 শতাব্দীতে আমরা বিষয়টা আলোচনা করব। দেখব কি অর্থাৎ প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার একটা দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের অবসান কবে ঘটে? 1835 খ্রিস্টাব্দে টমাস ব্যাবিংটন মেকলে মিনিট প্রকাশ হওয়ার পর। 1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়। এই সময় রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লেখেন যে আমাদের ভারতে তথা বাংলায় তথা ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার যেন করা হয়। এই বিষয়টাকে নিয়ে একদল প্রাচ্য এবং পাশ্চাত্য তাদের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায়, সেটাকে ইতিহাসে বলা হয় প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। আধুনিক পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ক্ষেত্রে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। এই প্রাচ্যবাদী কারা ছিলেন? এইচ.টি. প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন প্রমুখ। আর পাশ্চাত্যবাদী কারা ছিলেন? টমাস ব্যাবিংটন মেকলে, আলেকজান্ডার ডাফ, স্যান্ডার্স, ক্যালভিন প্রমুখ। তাহলে কি হচ্ছে? 1835 খ্রিস্টাব্দে মেকলে মিনিটস প্রকাশিত হচ্ছে এবং সেখানে চুইয়ে পড়া নীতি, অর্থাৎ উপর দিক থেকে শিক্ষাটা, অর্থাৎ বড়লোক শ্রেণী থেকে শিক্ষাটা আস্তে আস্তে নিচের দিকে আসবে। এই যে ঘটনাটাকে বলা হচ্ছে কি? চুইয়ে পড়া নীতি। এই সময়কালে অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়, যেমন সেন্ট জেভিয়ার্স কলেজ 1835 খ্রিস্টাব্দে, লরেডো হাউস স্কুল 1842 খ্রিস্টাব্দে, অ্যাংলো হিন্দু স্কুল 1815 খ্রিস্টাব্দে, হিন্দু কলেজ ও সংস্কৃত কলেজ 1824 খ্রিস্টাব্দে, পটলডাঙ্গা একাডেমি 1818 খ্রিস্টাব্দে, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দে প্রভৃতি। নারী শিক্ষা ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা জানি আমাদের ভারতবর্ষে নারী শিক্ষার বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তিনি কি করেছিলেন? ফিমেল জুভেলাইন সোসাইটি যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1819 খ্রিস্টাব্দে, ব্যাপটিস্ট মিশনের উদ্যোগে ফিমেল জুভেলাইন সোসাইটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। মিসেস কুক, মেরি উইলসন, মেরি কার্পেন্টার, অ্যানেট অ্যাক্রয়েড প্রমুখ বিদেশিনী বাংলায় নারী শিক্ষার বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন নারী শিক্ষা বিস্তারের অন্যতম প্রতিকৃত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ড্রিঙ্ক ওয়াটার বিটন বা বেতন সাহেব উদ্যোগী হয়ে কলকাতায় প্রথম হিন্দু বালিকা বিদ্যালয় 1849 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। এটি ভারতের প্রথম বালিকা বিদ্যালয় এবং এটি বর্তমানে বেতন স্কুল নামে পরিচিত। এবার আসবো পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায় ও রাধাকান্ত দেবের ভূমিকা। 1817 খ্রিস্টাব্দে কলকাতায়
হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, সেখানে রাধাকান্ত দেবের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এরপরে 1826 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন এবং 1830 খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠায় তিনি আলেকজান্ডার ডাবকে বিশেষভাবে সহায়তা করেন। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি এই চ্যাপ্টারটা সুন্দর করে সামারি তোমাদেরকে বলে দেব, তোমরা পরপর আমার এই কথাগুলো দেখতে থাকো, তাহলে দেখবে তোমাদের কোনোভাবে কোনো সমস্যা হবে না। সিলেবাস অর্থাৎ তোমাদের এই চ্যাপ্টার ভিতরে কি কি আছে সেইটা বুঝতে তোমাদের অত্যন্ত সহজ হবে, তাই ভিডিওটি কখনোই তোমরা স্কিপ করবে না। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার। 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে যে সকল ইউরোপিয়ান ব্যক্তি আমাদের বাংলাকে ভালোবেসেছিলেন, বাংলাকে আপন করে নিয়েছিলেন, তার মধ্যে ডেভিড হেয়ার ছিলেন অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি। তিনি 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ যখন প্রতিষ্ঠা হয় সেখানে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং 1818 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় পটলডাঙ্গা একাডেমি, যেটা বর্তমানে হেয়ার স্কুল নামে পরিচিত, সেক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। এবার আসবো কলকাতা মেডিকেল কলেজ এবং চিকিৎসাবিদ্যার বিকাশ। 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় লর্ড উইলিয়াম বেন্টিংকের সময়কালে, যার ফলে আমাদের বাংলায় চিকিৎসা বিজ্ঞানের উন্নতি ঘটে এবং চিকিৎসা সম্পর্কে আরও বেশি অগ্রগতি ঘটে। মেডিকেল কলেজ বেঙ্গল নামে একটি আধুনিক কলেজ প্রতিষ্ঠিত হয়, যা সাধারণভাবে কলকাতা মেডিকেল কলেজ নামে প্রতিষ্ঠিত। এর প্রথম অধ্যক্ষ ছিলেন মন্টফোর্ড ব্রামলি এবং এখানে ক্লাস শুরু হয় 1865 খ্রিস্টাব্দ থেকে। আর কলকাতা মেডিকেল কলেজ থেকে প্রথম মুসলিম ছাত্র যিনি ডাক্তারি পাশ করেন 1856 খ্রিস্টাব্দে, তার নাম হলো রহিম খান। কলকাতা বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষার বিকাশ। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পিছনে মূল কারণ ছিল চার্লস উডের ডেসপ্যাচ। এই চার্লস উডের ডেসপ্যাচ অনুসারে আমাদের ভারতবর্ষে আধুনিক বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় এবং ভারতবর্ষে আধুনিক বিশ্ববিদ্যালয় প্রথম যেটি হয় তার নাম হলো ক্যালকাটা ইউনিভার্সিটি বা কলকাতা বিশ্ববিদ্যালয়। এই কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন 1857 খ্রিস্টাব্দ অনুসারে এটি স্থাপিত হয়। এটি ছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মডেলে গড়ে তোলা দক্ষিণ এশিয়ার প্রথম পাশ্চাত্য ধাঁচের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ আমাদের ভারতীয় উপাচার্য, এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার জেমস উইলিয়াম কেলভিন। এবার আসবো 19 শতকের বাংলায় সমাজ সংস্কার। 19 শতকের বাংলার সমাজ সংস্কারের ক্ষেত্রে দেবেন্দ্রনাথ ঠাকুর বা ব্রাহ্ম সমাজ এগুলি উল্লেখযোগ্য, তার সঙ্গে অবশ্যই হেনরি লুইস ভিভিয়ান ডিরোজের বঙ্গভঙ্গ আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ সংস্কারের ক্ষেত্রে 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা এখানে নিবারণ করা হয় রাজা রামমোহন রায় লর্ড উইলিয়াম বেন্টিংকের সহায়তায়। তারপরে আসে হাজী মোহাম্মদ মহসিন, যিনি আমাদের বাংলার হুগলি জেলার অন্তর্গত যে মহসিন কলেজ আছে সেটার প্রতিষ্ঠাতা তিনি করেছিলেন, হুগলির ইমামবাড়ার প্রতিষ্ঠাতাও তিনি করেছিলেন এবং তিনি তার সারা জীবনের সম্পদ শিক্ষাক্ষেত্রে ব্যয় করেছেন। 1856 খ্রিস্টাব্দে এই সময়কালে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ বা বিধবাদের পুনর্বিবাহ আইন চালু করেন। ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ এই সময় 1866 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং তার সাথে যেমন বিজয়কৃষ্ণ গোস্বামী, তিনি নব্য বৈষ্ণব আন্দোলনের একজন বিখ্যাত নেতা, যার কথা আমরা এই টপিকে পাই। স্বামী বিবেকানন্দ যিনি বলতেন স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ, অর্থাৎ শক্তি হলো জীবন, দুর্বলতাই হলো মৃত্যু। সেই স্বামী বিবেকানন্দ তার যে ঘটনা, তিনি তার যে কার্যকলাপ, সেটা কিন্তু আমাদের বাংলার সমাজ সংস্কারের আন্দোলনের ক্ষেত্রে এই 19বিংশ শতাব্দীর মধ্যেই সীমাবদ্ধ। আরেকজন বিখ্যাত ব্যক্তি যিনি লালন ফকির, তার বিখ্যাত গান সব লেখকাই লালন কি জাত সংসারে, এই যে গানটি, অর্থাৎ এখানে
তিনি সর্বধর্ম সমন্বয়ের একটা আদর্শ। তিনি বলতেন যে ঈশ্বর কিংবা আল্লাহ তিনি কাউকেই সেভাবে উল্লেখ করেননি। তিনি বলেছেন যে খাঁচার ভিতর অচিন পাখি ও সে কেমনে আসে যায়, অর্থাৎ তিনি ভাবের জগতে থাকতেন এবং ভাব নিয়েই তিনি তার ধর্মকে প্রচার করেছিলেন। এই পর্যায়ে আরেকটি ঘটনা আছে ইতিহাসে, নবজাগরণ। নবজাগরণ বিষয়ে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের দেশের যে নবজাগরণ আর ইটালির ফ্লোরেন্সের যে নবজাগরণ, দুটো কিন্তু এক নয়। আমাদের দেশের নবজাগরণটা কিন্তু তথাকথিত নবজাগরণ এবং এটি একটি বিতর্কিত বিষয়। প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল তোমাদের দ্বিতীয় টপিকের সামারি, অর্থাৎ সংস্কার ও বৈশিষ্ট্য দ্বিতীয় অধ্যায়ে যে বিষয়টি ছিল তার এই সামারি আলোচনা। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে, আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যেন তোমাদের নোটিফিকেশন সমস্ত ভিডিও চলে যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।